এখনো আমার বাসে করে প্রায় 26 কিলোমিটারের মতো পথ যাওয়ার বাকি আছে। তো আজকে আমি করাতিপাড়া বাইপাসেই নামবো। 20 মিনিট পর আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। তাই আমি আমার সিট ছেড়ে সামনে এগিয়ে আসলাম, এখানে বসে রইলাম। এখান থেকে নামতে সুবিধা হবে, কারণ বাস খুব অল্প সময়ের মধ্যে থামিয়ে যাত্রী জানামান নামিয়ে আবার সাই করে চলে যাবে। তো ওই সময় তাড়াহুড়া যেন না হয়, এই জন্য আমি আগে থেকে সামনে এসে বসে রইলাম। লাস্ট টাইম যখন আমি একা এসেছিলাম, মানে ফেব্রুয়ারি মাসে যে আসছিলাম একবার, তখন আমি নেমেছিলাম হচ্ছে ভাতকুড়াতে, কিন্তু এইবার নামবো করাতিপাড়া বাইপাসেই। কারণ ভাতকুড়া ওইটা আরো বেশি দূরে, ওইখান থেকে গাড়ি পাওয়াও ভেজাল। করাতিপাড়াতে গাড়ি পাওয়াটা খুব ইজি, এতে টাইম কম করে হলেও আধা ঘন্টার মতো সেভ হয়। তো টাইম ইজ মানি, এই জন্যে। এই তো চলে এসেছি আমি আমার গন্তব্যে। এই তো এইখানে আমার বাসটা থামলো। এই তো সেই ফুটওভার ব্রিজটা, এইটা দিয়ে পার হইতে হবে রাস্তা। আর এইখান থেকে একটু সামনে, এই তো এটা হলো করাতিপাড়া বাইপাস। তো এইখান থেকে যাব আমি হচ্ছে করটিয়াতে। করটিয়া করটিয়া, এই তো করটিয়া, এটা হচ্ছে করটিয়া হাট। এইখানে আর কি যাব। তারপর এইখান থেকে আরেকটা গাড়িতে করে আমি আমার চাদু বাড়িতে এদিকে যাব। তো এতে করে আমার এই যে কতটুকু রাস্তা সেভ হইলো, এইখানে 3.8 কিলোমিটার। আর এটা হইতেছে ভাতকুড়া। নরমালি আর কি এইখানে আর কি নামি, তো এবার আর এখানে নামলাম না। তো এইখানে যথেষ্ট আমার টাইম সেভ হইলো, তারপর খরচও বাঁচলো। আর এইখান থেকে গাড়ি এতটা অ্যাভেলেবল পাওয়া যায় না যতটা আর কি আমি ভাতকুড়া, মানে করাতিপাড়াতে যতটা গাড়ি পাওয়া অ্যাভেলেবল, এতটা গাড়ি ভাতকুড়াতে অ্যাভেলেবল না। তো গত 2 ঈদে, রোজার আর কুরবানি ঈদে তাসিনদের সাথে এসে এইখানে নেমে দেখছি আর কি, এই জিনিসটা শিখছি যে এই জায়গা থেকে যাওয়াটা ইজি। তো এইবার আমি নিজে নিজে একাকি এই পথটা অবলম্বন করলাম। চলে এসেছি করাতিপাড়া বাইপাস। আমি এখন করাতিপাড়া বাইপাসের ফুটওভার ব্রিজের উপরে। লাস্ট যে দুইবার আসছিলাম তাসিনদের সাথে ঈদে, আজকে তাসিনদের কথা খুব মনে পড়তেছে। গত দুইবার আমরা ঈদে একসাথে আসলাম সবাই 4 জন মিলে, আজকে আমি একা আসছি। BMW, আরে বাহ কি সুন্দর ভিউ! এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। BMW, হ্যাঁ বৃষ্টি পুরো পরে আছে। টাসিনের BMW, ও ইয়েস। লোগো দেখা, লোগো আরেকটু ঘুরা, লোগো দেখা বেটা, ঘুরা। BMW। নরমালি আমি হচ্ছে ভাতকুড়াতে নামি, কিন্তু আজকে করাতিপাড়াতে নামলাম, কারণ ভাতকুড়া থেকে গাড়ি পাওয়া, টাঙ্গা আবার বাসার পর্যন্ত গাড়ি পাওয়াটা একটু টাফ। এই জন্য এইখানেই নামলাম। অ্যাজ এক্সপেক্টেড খুব সহজেই আমি করাতিপাড়াতে একটা গাড়ি পেয়ে গেলাম, অটো। কিন্তু অটোটা প্রচন্ড ছোট ছিল, অনেক চাপাচাপি, মাত্র 4 জন মানুষ বসা যায়। ঢাকাতে যে অটো চলে সেগুলাতে পেছনে 4 জন আর সামনে ড্রাইভারের সাথে 2 জন বসতে পারে। কিন্তু এই জায়গার অটোগুলো এত ছোট, পেছনে মাত্র 2 জন বসতে পারে আর সামনে ড্রাইভারের সাথে চাপাচাপি করে 1 জন বসতে পারে। তো সমস্যা নাই, পাইছি যে এটাই বেশি। তো একটা অটোতে চড়ে বসলাম, আর মাত্র 10 টাকা ভাড়াতে করাতিপাড়া থেকে একদম করটিয়াতে চলে এলাম। করাতিপাড়া বাইপাস থেকে করটিয়ার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটারের মতো হবে। তো 1.5 কিলোমিটারের জন্য ভাড়া 10 টাকা ঠিকই আছে। এই তো এটা হইতেছে টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া সাদাত কলেজ। আমার আব্বু এই কলেজে আর কি পড়ালেখা করছে। আমাদের বাসাইলেরও অনেক পরিচিত আত্মীয় স্বজন সবাই আর কি এই সাদাত কলেজে আর কি পড়ালেখা করে। সামনেই করটিয়া সাদাত কলেজের আরো একটা গেট আছে। তো এই রাস্তার এই পাশে তো 2টাই গেট আছে দেখলাম, সামনে বা আশেপাশে। সাদাত কলেজের অ্যাকচুয়ালি যে কয়টা গেট আছে আমি জানি না, আমি কখনো এটার ভিতরে ঢুকি নাই। তো সাদাত কলেজকে পাস করে চলে গেলাম, এখন চলে এসেছি
সেই করটিয়াতে যাওয়ার আগে যে ছোট্ট একটা সেতু, এটা যে কোন আমলে নির্মাণ করা হয়েছে, মানে আমি ছোটবেলা থেকে আর কি দেখতেছি এই ব্রিজটা। এখান দিয়ে যাতায়াত করতাম আগে আগে যখন ঢাকা থেকে আসতাম, তখন আমাদের বাস ডাইরেক্ট ঢাকা থেকে একদম এই করটিয়াতেই আর কি থামতো। এইখানে আমরা বাস থেকে নামতাম। তো এখানে আগে একটা সিনেমা হল ছিল, সেই সিনেমা হলের উপরে একটা নায়ক জসিমের একটা কাট আউট ছিল। তো সেই বাস থেকে নেমেই সবার প্রথমে কাট আউটটা দেখতাম আর বুঝে ফেলতাম যে হে, করটিয়া চলে এসেছি। না করটিয়া জমিদার বাড়ি চলে এসেছি করটিয়াতে। করটিয়াতে নেমে কোথায় আমি আরেকটা সিএনজি বা অটো কিছু একটা নিয়ে আমার চাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তা না করে উল্টা আমার গেল একটু মাথা নষ্ট হয়ে। করটিয়াতেও আমার জানা মতে ফণীন্দ্র মিষ্টান্ন ভান্ডারের একটা শোরুম আছে। তো ফণীন্দ্রতে এর আগেও খেয়েছি, সেটা হইতেছে টাঙ্গাইলে গিয়ে। কিন্তু করটিয়ার ফণীন্দ্রতে কবে লাস্ট খাইছি বা মানে আমার মনে পড়ে না। তো আসছি যেহেতু আমি তার মধ্যে টাঙ্গাইলের মানুষ, তো মিষ্টি না খেয়ে কিভাবে যাই, এই জন্য গেলাম ফণীন্দ্রতে। এই যে ফণীন্দ্র ঘোষের মিষ্টি, এখন এখানে যা কটা মিষ্টি খাওয়া যায়। আপাতত মিষ্টি কম কিনতে দেয়, কোনটা মিষ্টি কম, আর মিষ্টি বেশি আছে? লালটা তফাৎ কি শুধু এই মিষ্টি কম বেশি? মিষ্টি কম বেশি। আর ওটা যে ডায়াবেটিসের কথা বলে না, ওটা মিষ্টি কম। আচ্ছা, বাচ্চা পোলা তো খাবো, মিষ্টি বেশিটাই। খেতে হবে। দাম তো একই, তাই না? হ্যাঁ, দাম এক। আচ্ছা, প্যাকেট করে দেন। বাতাসে একদম চুল টুল সব আলো ঝালা হয়ে গেছে রে। এই তো এখন আমি খাবো ফণীন্দ্র ঘোষের মিষ্টি। ফণীন্দ্র ঘোষ নাকি আদি ফণীন্দ্র, কি নাম কি যেন দেখলাম। কোনটা আগে টেস্ট করবো? এটা আগে টেস্ট করি। বিসমিল্লাহ। এটা এখন একটু এটা মনে হয় কালো দাম টাইপের, আর এটা হচ্ছে চমচম। আমার এখন বয়স হয়ে গেছে, তো এই জন্য আগের মতো মিষ্টি খাইতে পারি না। আগে নর্মালি ছোটবেলায় চমচম খাইতে বসলেই একসাথে 4টা চমচম খেয়ে ফেলতাম, মিনিমাম 3-4টা। এখন বয়স হয়ে গেছে, এখন একটা খাওয়াই জুলুম হয়ে যায়, তারপরেও 2টা খাইতেছি। এই যে ফণীন্দ্র মিষ্টান্ন ভান্ডার, ফণীন্দ্র থেকে মিষ্টি খাই গেলাম, আর এই যে দই নিয়ে যে গেলাম। এই বছরেরই 7 ফেব্রুয়ারি আমি ফণীন্দ্রতে গেছিলাম, সেটা ছিল টাঙ্গাইলে। আমি আমার 2 কাজিনকে নিয়ে টাঙ্গাইলের ফণীন্দ্র মিষ্টান্ন ভান্ডারে গেছিলাম মিষ্টি খাইতে। তো সেইখানে দোকানের যে ডেকোরেশন, যে ভ্যারিয়েশন যা দেখলাম, সেটার সাথে তো এই করটিয়ার দোকানের মানে ডেকোরেশন মিলতেছে না। এখন কথা হইতেছে দুটা কি একই মালিকের, নাকি কোনোটা আসল কোনোটা নকল। কারণ টাঙ্গাইলে মিষ্টির দোকানের অভাব নাই, গলিতে গলিতে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, মানে পোড়াবাড়ির চমচম এত ফেমাস হয়েছে যে গলিতে গলিতে পোড়াবাড়ির চমচমের দোকান বসছে। তো ম্যাক্সিমাম হইতেছে নকল, যে যার মতো পারছে মিষ্টির দোকান খুলে বসছে আর ওই পোড়াবাড়ির নাম দিয়ে চালাই দিছে। তো ফণীন্দ্রর ক্ষেত্রেও কি তাই ঘটছে কিনা আমি জানি না। তো যাই হোক, করটিয়ার ফণীন্দ্র মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি খেয়ে আর 1 হাঁড়ি দই নিয়ে আমি চলে এলাম। এরপর একটা সিএনজিতে চড়ে চাদুবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।